প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো প্রথম আলোকে নিয়েই। আর আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম আলোয় হামলার অমীমাংসিত প্রশ্ন। আজ আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি সাজ্জাদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সরাসরি একদম প্রশ্নের মধ্যে হ্যাঁ, চলে যাই। নিশ্চয়ই। সেটি হচ্ছে প্রথম আলোতে যে হামলা হয়েছিল গত ২০২৫ সালের ১৮ই ডিসেম্বর। সেই হামলা এবং আগুন দেওয়ার ঘটনার পরে অনেকটা সময় চলে গেছে এক অর্থে, প্রায় ৪.৫ মাস। এর মধ্যে আবার নতুন সরকার এসেছে। একটু যদি পিছনে তাকিয়ে আপনাকে একটু দেখতে বলি যে এই সময় এসে দাঁড়িয়ে পুরো ঘটনাটা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলব যে বাংলাদেশের ইতিহাসে সবসময় দুটো ধারা আছে। একটা গণতন্ত্রের পক্ষে, একটা গণতন্ত্রের বিরুদ্ধে। এবং আমরা আমাদের ইতিহাসের বিভিন্ন মোড়ে, মোড়ে দেখব যে এই ২ টা ধারার মধ্যে সংঘর্ষ হয়েছে। এবং সে সমস্ত সংঘর্ষের মধ্যে আমরা দেখেছি আপনি যত ৬৯ বলুন, ৫২ বলুন, ৭১ বলুন, ৮৯ বলুন এগুলো হয়েছে এবং বেশিরভাগ সময়ই জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। ১৮ ডিসেম্বর গত বছর যে ঘটনাটা ঘটলো আমি বলব সেই দুটো বিপরীত প্রবণতার একটা সংঘর্ষ। মানে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। যেখানে প্রথম আলোকে যদি আমরা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দেখি যে গণতন্ত্রের স্বপ্ন দেখে, যে বাক স্বাধীনতার স্বপ্ন দেখে, আ আ অসাম্প্রদায়িকতার স্বপ্ন দেখে, সেখানে যারা গণতন্ত্রের বিরোধী, বাক স্বাধীনতার বিরোধী, উগ্রপন্থার পক্ষে আছে, তাদের সেই শক্তি গণতন্ত্রের শক্তির উপর আঘাত করেছে, প্রথম আলোর উপর আঘাত করেছে মানে এটা। এবং সেখানে আমি বলব যে তারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু শেষ বিচারে তারা পরাস্ত হয়েছে। কারণ মানুষ আমাদের পক্ষে এসেছে। হুম? এবং আমরা যদি এত দূরে এসে দেখি যে আ আ এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আ একটি সরকার, যে সরকার তখন ছিল অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, যদি আমরা একটা বডি হিসেবে দেখি, তার ভিতরে নিশ্চয়ই কেউ আমাদের সহযোগিতা করার চেষ্টা করেছে। কিন্তু বডি হিসেবে সরকার ব্যর্থ হয়েছে। এই কাজটা অবশ্যই। আমাদের এই ঘটনাটা মানে রোধ করার ক্ষেত্রে তাদের হাতে সমস্ত রকমের আ ব্যবস্থাপনা ছিল এটা করার মতন। আমরা বিশ্বাস করি, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর যারা নাকি আক্রমণ করেছে তারা ব্যর্থ হয়েছে দুদিক থেকে। একটা হচ্ছে আমরা প্রথম দিন আমরা যে ক্ষতি হয়েছিল সেখানে আমাদের পক্ষে পত্রিকা করা সম্ভব হয়নি। অনলাইন বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা জানেন, সবাই জানে। কিন্তু আমরা একদিন পরেই অসম্ভব সাহসের সঙ্গে এবং অসম্ভব আমাদের যে প্রত্যয়ের সঙ্গে আমরা পত্রিকাটা করেছি। এবং পরে যারা আক্রমণ করেছিল তারা তো আমি বলব তাদের একটা সুদূরপ্রসারী লক্ষ্য ছিল নির্বাচন বানচাল করা। নির্বাচনটাও হয়েছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে একটা গণতন্ত্রের পথে উঠে এসছে। ফলে তারা ব্যর্থ হয়েছে। আমি যদি দূর থেকে বলি এটা হচ্ছে আমার এটা আপনার প্রাথমিক এটা আমার মূল্যায়ন। প্রাথমিক মূল্যায়ন। তার ভাই আরেকটু যদি একটু বড়ভাবে জিনিসটাকে হুম, যদি হুম, এইভাবে হুম, দেখি হুম, হুম। যে মানে আমার মূল প্রশ্নটা হচ্ছে প্রথম আলো কেন? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, তার আগে যদি একটু ছোট হ্যাঁ। করে ব্যাকগ্রাউন্ড বলি সেটা হচ্ছে যেমন ধরেন আওয়ামী লীগের পুরো সময়টায় প্রায় ১৭ বৎসর আমরা নানানভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হুম, নানান হুমকি দেওয়া হয়েছে, হুম। সংসদে কথা বলা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। আমাদের ব্যবসায়িকভাবে হুম, মেরে ফেলার চেষ্টা করা হুম, হয়েছে। তারপর আমরা কিন্তু লিখে গেছি। হুম। আপনার নিশ্চয়ই মনে আছে যে ২০১৪ সালের ২৪ সালের ১৪ সালের যে নির্বাচন, আমরা কলঙ্কিত সেই নির্বাচন আমরা নির্বাচনকে লিখেছিলাম। আমরা বলেছিলাম কলঙ্কিত কলঙ্কিত নির্বাচন। নির্বাচন। ২০১৮ সালে যে নির্বাচন তার আগে যেভাবে এখনকার যারা সরকারে আছেন বিএনপি বিশেষ করে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে মামলা করা হয়েছিল, হুম। মামলা বাণিজ্য হয়েছিল এবং আমরা গায়েবী মামলা এই কথাটা এই কথাটা আমরাই আমরা ১ম আমরা তৈরি করেছি। সামনে এনেছিলাম। হুম, এবং ২০০০ পরের যে নির্বাচনটা ২৪ সালের নির্বাচন সেটাও যে একটা ডামি নির্বাচন সেটাও আমরা খুব আমরা লিখেছিলাম আমি ডামি নির্বাচন। হ্যাঁ, আমি এবং ডামি নির্বাচন। হুম, সেটাও আমরা খুব সরাসরি হুম, বলেছি। হুম, এত কিছু বলেছি, আমাদের অনেকভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু হামলা করার আ ঠিক এই সরাসরি হামলা করা, আগুন দেওয়ার সাহসটা হয়নি। সেই সাহসটা হলো আ অন্তর্বর্তী সরকারের সময় এবং তারা এটা করে দেখালো। কিন্তু অথচ যে যে আ আন্দোলনের মাধ্যমে একটা অন্তর্বর্তী সরকার এলো এবং আগের ফ্যাসিস্ট সরকার যাই বলি না কেন, তাদের পতন ঘটলো। সেখানে কিন্তু মিডিয়া হিসাবে আমাদের ভূমিকা এটাই ছিল সবচেয়ে সক্রিয়। তারপর 'প্রথম আলো' কেন? আমি যে আমার ১ম প্রশ্নটা করেছিলাম সেই জায়গায় আমি আপনাকে একটু ফিরে যদি আসি। এটাকে যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে এটা সুবিধা হবে। একটা হচ্ছে প্রথমত আ দেখুন, যেকোনো দেশের সংবাদপত্রের স্বাধীনতার সীমানাটা সেই দেশের গণতন্ত্র কি পর্যায়ে আছে তার সঙ্গে এই স্বাধীনতার একটা খুব জটিল একটা সম্পর্ক আছে। ফিনল্যান্ডে যে সাংবাদিকতা যেরকম করতে পারে, আমেরিকায় পারে না, আমেরিকায় যা করতে পারে বাংলাদেশে আমরা পারি না। কিন্তু এর মধ্যে বাংলাদেশে আমরা যদি পরিপ্রেক্ষিত চিন্তা করি, সেখানে প্রথম আলো সবসময় একটা সাহসী সাংবাদিকতা করে এসছে। যে সরকারই আসুক না কেন। আসুক না কেন?
আমরা ভালোটা ভালো বলেছি, মন্দটা মন্দ বলেছি এবং কখনো আমরা আমাদের উপরে বিশেষ করে মানে বিগত যে আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই সময় আমাদের উপরে প্রচন্ড নিপীড়ন হয়েছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আমাদের সম্পাদকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। আমাদের সংবাদকর্মীদের জেলে দেওয়া হয়েছে। কারণে মানে অকারণে এবং ভিত্তিহীন সমস্ত অভিযোগ তুলে। এবং আপনি যেটা বললেন, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নানা জায়গায় সরকারের বিভিন্ন পরিসরের মধ্যে। এবং আমাকে যদি বলেন যে আমাদের পত্রিকা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং রাষ্ট্রের কিছু, কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে। মানে সরাসরি হামলা করে ভবন ধ্বংস নয়, কিন্তু ভেতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব সত্ত্বেও আমরা কিন্তু সাংবাদিকতা অব্যাহত রেখেছি। যখন নাকি তারপর ২৪ আন্দোলনটা যখন হয়েছে, আমরা সাংবাদিকতা করেছি। আমরা সাংবাদিকতা করে গেছি। ২৪ আন্দোলন যখন হয়েছে তখন তো আমরা তো আর ভবিষ্যৎ বক্তা নই, আমরা তো আর গণক নই। আমরা তো বলতে পারি না যে এই সরকার পতন হবে কি হবে না। কিন্তু ওই সময়টায় যখন সরকার তার সমস্ত শক্তি নিয়ে নিরীহ মানুষের উপর যখন আক্রমণ করতে শুরু করলো, আমরা আমাদের সাংবাদিকরা, আমাদের ফটো সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে গেছে, খবর ছাপিয়েছে, আহত যারা হয়েছে তাদের খবর দিয়েছে। আমরা সমস্ত কিছু প্রকাশ করে গেছি। সাংবাদিকতার একটা সাহসী সাংবাদিকতা বলতে যেটা বোঝায়, এবং তখন যারা নাকি আন্দোলন করেছে তারা পর্যন্ত বলেছে পরে যে আমরা যখন নাকি ইন্টারনেট বন্ধ, তখন আমরা প্রথম আলো পত্রিকা থেকে জানতাম যে ঘটনাটা কি ঘটছে। আমরা যখন পালিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লুকিয়ে যখন যাচ্ছি পথ থেকে আমরা প্রথম আলো কিনতাম শুধু খবরটা দেখার জন্য। তারপরও কেন হলো এটা বড় প্রশ্ন। এবং আমাদেরকে যে আওয়ামী ফ্যাসিস্টের সঙ্গে যুক্ত করে এরকম করে যে আমাদের করা হলো। আমি মনে করি এর কারণটা হচ্ছে প্রথমটার মধ্যেই। আমি যে বললাম যে প্রথম আলো আক্রমণ করার পেছনে আমি বলি বাস্তব কারণ আছে, কৌশলগত কারণ আছে, প্রতীকী কারণ আছে। বাস্তব কারণ হচ্ছে এই যে যখন বাংলাদেশে আগের সরকার প্রায় সমস্ত প্রতিষ্ঠানকে নির্বাপিত করে ফেলেছে, সমস্ত প্রতিষ্ঠানকে চুপ করিয়ে ফেলেছে, তখন প্রথম আলো এত চাপের মধ্যে কথা বলে গেছে। মানে ঘটনাটা হচ্ছে এই যে প্রথম আলোর যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, বাক স্বাধীনতার প্রতি অঙ্গীকার, অসাম্প্রদায়িকতার প্রতি অঙ্গীকার, ওরা যারা গণতন্ত্র চায় না, অসাম্প্রদায়িকতা চায় না, উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী আমরা এখন বুঝতে পারি। ওরা প্রথম আলো হচ্ছে একটা প্রতিষ্ঠান, মনে হচ্ছে যে ও একাই কথা বলে যাচ্ছে বা অনেক জোরের সঙ্গে কথা বলে যাচ্ছে, এগুলো প্রচার করে যাচ্ছে, যেগুলো তাদের আদর্শের সঙ্গে একেবারে সরাসরি সংঘাতের মধ্যে পড়ে। ফলে প্রথম আলোকে ধ্বংস করতে হবে। এটা হচ্ছে বাস্তব কারণ। কৌশলগত কারণ হচ্ছে এইটা যে যেটা হয় যে কোনো দেখবেন যে বড় আক্রমণের সময়, এটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় প্রথম দিনেই বুদ্ধিজীবীদের হত্যা করা। আপনি দেখবেন যে যখন নাকি স্পেন আক্রমণ হচ্ছে প্রথম দিকেই লোরকাকে ৩ দিনের মাথায় হত্যা করা। এগুলো হয় এই কারণে যে যারা যুক্তিশীল চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে, অসাম্প্রদায়িকতার কথা বলে, বাকস্বাধীনতার কথা বলে, এই সমস্ত লোক এবং প্রতিষ্ঠানগুলো প্রথম আলোর উপর আক্রমণ করার মধ্যে এদেরকে চুপ করিয়ে দেওয়া, ভয় পেয়ে এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা কৌশলগতভাবে, যাতে এটা চুপ হয়ে যায়। আর যদি আমি বলি যে প্রতীক, এটা তো প্রতীক। তো আরেকটা হচ্ছে যে একই সঙ্গে নির্বাচন, সামনে যেহেতু নির্বাচনটা হচ্ছিল এবং আপনারা দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় উগ্র ডান বিভিন্ন গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল। গণতন্ত্রের অবর্তমানে একটা ভাঙা রাষ্ট্রের, প্রায় ভগ্ন একটা রাষ্ট্র, তার মধ্যে একটা সরকার, যে সরকারটা অত শক্তভাবে নিজেকে অ্যাসার্ট করতে পারছে না, নিজেকে একটা তার কামড়টা বসাতে পারছে না, তার নিয়ন্ত্রণ কায়েম করতে পারছে না, এবং কখনো কখনো হয়তো চাপের মুখে বা কিসের মুখে আমরা জানবো না, সেটা আর হয়তো পরে বুঝতে পারবো। তারা প্রশ্রয় দিচ্ছে কখনো কখনো তাদের। ওদের যে একটা একটা অভয়ারণ্যের মতন অবস্থা তৈরি হয়েছিল, এটা যতদিন এটা থাকতো, গণতন্ত্র যতদিন আসবে ততদিন তাদের অভয়ারণ্য, তারা আনন্দের চলাচল করতে পারতো। এটা হচ্ছে একটা কারণ। আর প্রতীক তো বললামই যে একটা গণতন্ত্রের প্রতীককে যদি তারা ধ্বংস করে ফেলতে পারে, এটার একটা বড় বিজয় তাদের কাছ থেকে একটা আসতো। এই দিক থেকে তারা, ফলে এটা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কি সম্পর্কিত নয় ব্যাপারটা তা নয়। এটা হচ্ছে তাদের একটা বুলি। কিন্তু মূল বিষয় হচ্ছে তার ভেতরে যে কথাটা আছে, একেবারে গভীর অন্তর্নিহিত গণতান্ত্রিক মূল্যবোধ, অন্তর্নিহিত বাক স্বাধীনতার মূল্যবোধ, অন্তর্নিহিত অসাম্প্রদায়িকতার মূল্যবোধ, জনগণের যে দাবি, জনগণের যে স্বার্থ, সেটাকে দেখার কথা বলা, সেটা সেই কথাটা বলা, এটার বিরুদ্ধে তাদের অবস্থান। প্রথম আলো সেই কারণে একটা গভীরতর শত্রু, একটা বিরাট শত্রু হিসেবে তাদের সামনে হাজির ছিল। সেই 18 তারিখের স্মৃতি ভাই আপনার কাছেও আজীবন থাকবে, আমাদের কাছেও থাকবে, আমরা প্রত্যেকের কাছেই থাকবে। প্রথম আলোতে যারা কাজ করি বা যারা কাজ করেন না, আমাদের যারা পছন্দ করেন, পড়েন, পাঠক, দর্শক সবাই। আমার কাছে শুধু একটা প্রশ্ন এই ক্ষেত্রে, যে ওই রাতে প্রথমে আক্রমণ হলো প্রথম আলো, তারপর ডেইলি স্টার, তারপর ছায়ানট, পরের দিন উদীচী।
আপনি কি কোনো প্যাটার্ন বের করতে পারেন? বা মানে কোনো চিত্র কি আপনার সামনে ভেসে আসে ওই যে এই প্যাটার্ন জাতীয় ৪ টা প্রতিষ্ঠান আপনি কেন? সবগুলো প্রতিষ্ঠানে দেখবেন যে এই প্রতিষ্ঠানগুলো কোনো না কোনোভাবে অসাম্প্রদায়িকতার কথা বলে। কোনো না কোনোভাবে এমন একটা সংস্কৃতির কথা বলে, যে সংস্কৃতির মধ্যে বাংলাদেশের নানা রকমের মানুষ অংশগ্রহণ করতে পারে। এমন একটা মূল্যবোধের কথা বলে যেখানে মুক্তিযুদ্ধের যে চাওয়াগুলো আছে, দাবিগুলো আছে, যেগুলো আমরা হয়তো পরবর্তী রাষ্ট্রের মধ্যে, যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করলাম, পেলাম স্বাধীনভাবে, সেই রাষ্ট্রের মধ্যে আমরা সেটা কায়েম করতে পারিনি। কিন্তু ওইটার যে অব্যাহত সংগ্রামটা আছে, সেই সংগ্রামটার কথা বলে। ফলে এবং ওই সংগ্রামটা যদি সফল হয়, যদি সত্যি সেরকম একটা রাষ্ট্রের মধ্যে আমরা গিয়ে সেরকম রাষ্ট্র যদি আমরা যদি রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে বেশি অসুবিধা হবে তাদের, যারা গণতন্ত্রের বিরোধী শক্তি, যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের স্পিরিটের, মুক্তিযুদ্ধের ভেতরে যে আদর্শ আছে, যে মূল্যবোধ আছে, ওটার জি। বিরোধী। ফলে এই প্যাটার্নটা আপনি লক্ষ্য করবেন এটার মধ্যে, এই বিন্যাসটা। এবার আরেকটু আমি একটু এর পরের ধাপে যাই যদি আলোচনায় সাহেদ ভাই। সেটা হচ্ছে যে আমি একটা বক্তব্য পড়ে শোনাই আপনাকে। সেটি প্লিজ। হচ্ছে যে আ ২০২৫ সালে বা ঘটনার পরপরই ২২ ডিসেম্বর আ মব ভায়োলেন্স এ আক্রান্ত বাংলাদেশ। এরকম একটা প্রতিবাদ সভা করেছিল এনসিপি, হুম, যারা হুম, আমাদের হুম, এখন সংসদীয় বিরোধী হুম, হুম, জোটের মধ্যে আছেন, হুম, এবং হুম, তার যে আহ্বায়ক হুম, নাহিদ ইসলাম, এখন হুম, যিনি বিরোধী দলের চিফ হুইপ, হুম, উনি তখন বলেছিলেন, আমি একদম হুবহু পড়ে শোনাই। উনি বলেছিলেন, "এই ঘটনার পরে আমরা বলেছি যে সরকারের ভেতরের একটি অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই ৩ টা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না।" এই যে সম্মতি তৈরি করা দীর্ঘ সময় ধরে, সরকারের একটা বড় অংশের নিষ্ক্রিয়তা বা বাধা দেওয়া, সবকিছু মিলিয়ে যদি বলি যে এই বিষয়টার সঙ্গে মানে নাহিদ ইসলামের বক্তব্য, একমত, সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থন যাই বলি না কেন, সবকিছু মিলেই আ পরিস্থিতিটা আপনি কিভাবে আসলে বর্ণনা করবেন? আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, আমি এটার সঙ্গে শতভাগ একমত। এখন তো আমাদের, তখন আমরা কিছু বুঝতে পেরেছি, আমরা এখন বুঝতে পারছি। কারণ এরকম ঘটনা যেভাবে করে নানা দিক থেকে নানাভাবে ঘটনা, ধরুন সেই রাতে তো আমাদের অনেকেই, আমাদের সম্পাদক, আমি নিজে, আরো অনেকে, আমাদের সহকর্মীরা সরকারের বিভিন্ন পর্যায়ে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা যোগাযোগ করেছি। চেষ্টা করেছি। এবং কেউ যে সহযোগিতা করতে চায়নি সেটাও নয়। তারপর আমরা দেখেছি পুলিশ নিষ্ক্রিয় হয়ে থেকেছে। আমরা দেখেছি প্রশাসন সেরকম করে সক্রিয় হয়ে উঠতে পারেনি। আ এমনকি ঘটনা ঘটার পরেও খুব বড় কিছু হয়েছে সেটা আমরা বলতে পারি না। আ বেশ সময় লেগেছে পুরা জিনিসটা সক্রিয় হতে। এখন আপনি যদি দেখেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে, বুঝতে পারছি যে একটা চক্র তৈরি হয়েছিল, যেই চক্রের মধ্যে আমরা দেখব যে আমাদের এখানকার উগ্র ডানদের যে বিভিন্ন রকমের ধারা, আমরা দেখেছি এখানে উপস্থিত যারা ছিল, যারা Facebook এ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা নাকি উস্কানি দিয়েছে, আমরা এখন চিহ্নিত করতে পারি তারা আমাদের ধর্মীয় উগ্রপন্থীদের নানা রকমের ধারা আছে, সেই ধারার লোকগুলো সেখানে আছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিভিন্ন দল, তাদের কিছু কর্মীরা সেখানে আছে। আমরা দেখেছি, এখন আমরা বলতে পারি যে আমাদের কাছে তথ্য আছে এরকম, যে সরকারের মধ্যে কেউ এটার চেষ্টা করেছে, এবং সরকারের মধ্যে কেউ ছিল যারা পুলিশ যখন আক্রমণ করতে চেয়েছে তাদেরকে নিবৃত্ত করা হয়েছে, সেরকম তথ্য আমি ব্যক্তিগতভাবে জি। জানি, এবং আমাদের অনেকে জানি আমরা। এবং এর সঙ্গে দেশের বাইরে কিছু যে ইউটিউবার্সরা ছিল, যার মধ্যে এখন বোধহয় আমরা বলতেও পারি কারা, কি একজন ফ্রান্স নিবাসী, অবশ্যই। একজন হচ্ছেন যুক্তরাষ্ট্র নিবাসী। তারা যে সক্রিয় ছিলেন, তারা যে আ উস্কানি দিয়েছেন এবং অজস্র লোক উস্কানি দিয়েছে। ফলে এগুলার মধ্যে যে প্যাটার্নটা আছে, সেখানে বোঝা যায় যে এদের মধ্যে একটা যোগসূত্র ছিল, এবং এত যোগসূত্র। বড় একটা আক্রমণ, এটার পিছনে যে একটা বড় পরিকল্পনা আছে, পরিকল্পনা এবং অর্থলগ্নি করা হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। কারণ এটা ছাড়া সম্ভব ছিল না। আ ফলে নাহিদের কথাটা খুবই সত্য। এর মধ্যে সরকারের ভেতরের লোক ছিল, এর মধ্যে বাইরের লোক, সরকারের বাইরের লোক ছিল, এর মধ্যে প্রশাসনের ভেতরে কিছু জায়গায় লোক ছিল। এই যোগসূত্র ছাড়া এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলা বাংলাদেশে বুকে এরকম জায়গাতে কঠিন ছিল করা। আ তাহলে আমি একটু এই সম্পর্কিত আরো কিছু প্রশ্ন আপনাকে এখন করতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আমরা আজকের ১ম আলোতে আমরা হুম, একটা হুম, বড় করে অনেকগুলো ছবি দিয়ে আমরা হুম, একটা রিপোর্ট হুম, তৈরি হুম, করেছি। সেখানে শিরোনাম হচ্ছে ৩৮ জন গ্রেপ্তার, হামলাকারীদের অনেকে এখনো শনাক্ত হয়নি। তার হুম। দুদিন আগে আমরা আরেকটি রিপোর্ট প্রকাশ করেছিলাম। সেখানে লেখা ছিল যে চিহ্নিত হয়নি ১ম আলোতে হামলার পরিকল্পনাকারীদের কেউ।
এই জায়গাটা থেকে আমার একটা বিষয় ধরেন যাদের ছবি আমরা দেখেছি, এর মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে। অনেকে আমরা আমাদের রিপোর্ট অনুযায়ী তারা আ তাদের সোশ্যাল মিডিয়া থেকে তারা নাই, ডিঅ্যাক্টিভেট করে রেখেছে যাতে তারা ধরা না পড়ে। এরকম একটা পরিস্থিতি আছে। কিন্তু যারা পরিকল্পনাকারী, আপনি নিজেও একটু আগে বললেন, এর পিছনে অর্থ আছে, এর পিছনে পরিকল্পনা আছে, সঠিক সময়টা বেছে নেওয়ার একটা সিগন্যাল আছে, হুম, অনেক হুম, কিছু হুম, আছে। হুম। সুতরাং এই পরিকল্পনাকারীদের যদি ধরার আ আপনি কোন চেষ্টা দেখতে পাচ্ছেন কিনা আর ধরাটা কতটা জরুরি? আমি মনে করি ধরাটা অত্যন্ত জরুরি। ধরুন আ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুদিন পরে তারা কয়েকজনকে ধরেছে। আমরা যে রিপোর্ট ছেপেছি সেই রিপোর্টে অনেকগুলো ছবি ছেপেছি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেককে শনাক্ত করা যায়নি। আমি মনে করি যদি আ প্রশাসন, পুলিশ প্রশাসন যদি সক্রিয় হয় এদেরকে চিহ্নিত করতে পারে এমন কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু আমার বক্তব্য সেটাও নয়। আমি বলি যে এদের মধ্যে অনেক উস্কানিদাতা আছে, এদের মধ্যে হামলাকারী আছে, এটা সত্য। কিন্তু এরা হচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে ফুট সোলজার যাকে ইয়া বলে। এর পেছনে সিপাহসালারও রয়ে গেছে পেছনে। কারণ অবশ্যই। এটা একটা এমন নয় যেটা হঠাৎ একটা রাস্তার মধ্যে একটা পকেটমারকে ধরা হলো এবং হঠাৎ করে হুজুগে জনতা উত্তেজিত হয়ে মারছে। এখানে পরিকল্পিতভাবে লোক এসছে বোঝা যাচ্ছে, প্রস্তুত হয়ে লোক এসছে বোঝা যাচ্ছে। ফলে এটার পেছনে পরিকল্পনা আছে। ফলে এইখানে অনেক গভীর পর্যন্ত যাওয়ার দরকার আছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অনেক গভীর পর্যন্ত গেলে বাংলাদেশের বহু মানে অসুখ আমরা বের করতে পারব। যেমন আপনাকে উদাহরণ দিয়েই বলি। ব্যাপারটা কিন্তু এটা নয় যে আক্রমণটা হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা হয়তো সারভাইভ করে গেলাম। তারপরে আমি দেখেছি সংগঠিত পরি এ পা 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 মানে ঘৃণামূলক প্রচারণা চলেছে আমাদের বিরুদ্ধে। আমরা যখন নিউজ করেছি সেই নিউজের মধ্যেও আপনি দেখবেন যে আলতাফ হ্যাঁ, হোসেন বলে এক লোক, তিনি কমেন্ট করেছেন Facebook এ এবং তিনি আগেও কমেন্ট করেছিলেন হুম। যে যে তারা একটা বৈষম্যহীন কারা বৈষম্যহীন কারামুক্তি মুক্তি আন্দোলন। আন্দোলন বলে একটা তারা প্ল্যাটফর্ম করেছে হুম, এবং হুম। সেখান থেকে তারা জামিনও দিয়েছে, তারা টাকাও তুলেছে, তারা টাকা তোলার চেষ্টা করছে এবং আজকে আবার তারা দিয়ে আবার পরে আবার এটা উইথড্র করে নিয়েছে। আমার কাছে সেটার স্ক্রিনশট আছে না? তারা সক্রিয় এবং এই সক্রিয়তা বুঝতে হবে যে এই সক্রিয় যারা নাকি এভাবে করে সক্রিয় থাকে তাদের বিদ্বেষ শুধু প্রথম আলোর বিরুদ্ধে তো নয়। প্রথম আলোর বিরুদ্ধে বটেই আছে। কিন্তু ওদের বিদ্বেষটা তো আল্টিমেটলি শেষ পর্যন্ত গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং বাকস্বাধীনতার বিরুদ্ধে। ফলে আমাদের রাষ্ট্রের যে মূল যে প্রত্যয়গুলো তার বিরুদ্ধে। ফলে তারা রাষ্ট্রকে তলা থেকে ক্ষয় করতে চায়। ফলে এইটা ধরাটা এই কারণে শুধু প্রথম আলোর কারণে অবশ্যই জরুরি। কারণ একটা যাকে বলে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে। একটা পরিকল্পিত হামলা চালানো হয়েছে, অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এখানে। কিন্তু এরা তো রাষ্ট্রের মধ্যে সেই অগ্নিকাণ্ড ঘটাতে চায়। রাষ্ট্রকে তারা বিপর্যস্ত করতে চায়। গণতন্ত্রকে বিপর্যস্ত করতে চায়। ফলে বাংলাদেশের গণতন্ত্রের জন্যই এগুলোকে দেখার দরকার আছে যে কারা এরকম অপরাধমূলক কর্মকাণ্ড করে এখনো পর্যন্ত সমাজের মধ্যে থেকে, রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে তারা এবং এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং এই সমস্ত মূল্যবোধের বিরুদ্ধে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন সাজেদ ভাই যে নতুন করে যে আলোচনাগুলো আবার হচ্ছে হুম, যেমন জঙ্গি শব্দটা ব্যবহার করব হুম, কিনা নাকি উগ্রবাদী হুম, ব্যবহার করব যাই হুম, হোক না কেন হুম, হুম। এখন কিন্তু আবার বিষয়টা আলোচনায় এসছে এসছে। এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় বেশ যারা আগে শাস্তি পেয়েছিলেন হুম। তারা আবার নানানভাবে তারা বের হয়ে এসছেন। এসছেন, কেউ পালিয়েও গেছেন দেশ থেকে। পালিয়েও এসছেন, হুম, অনেকের খোঁজ হুম। খবর নেই নেই। এবং তাদের একটা বড় অংশ আমরা দেখছি যে হুম, এই হুম, হামলার হুম, উস্কানিদাতা, মদদদাতা, হুম, হুম। সম্মতি আ তৈরি করার পেছনে একটা ভূমিকা ছিল। আবার সরকার এখন আবার নতুন করে বিষয়টা নিয়ে এ আলোচনা করতে বাধ্য হচ্ছে। মানে সেই জায়গাটা থেকে এদের চিহ্নিত করা, পরিকল্পনাকারীদের চিহ্নিত করা, যারা এই পিছনে আছেন তাদের ধরাটা সরকারের জন্য তো অত্যন্ত প্রয়োজন। অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশ এই বর্তমান নবনির্বাচিত সরকারের একজন মন্ত্রীকে আমি এই কথাটা বলেছিলাম। আমি বলেছিলাম এইটা যে মানে এরা রাষ্ট্রের জন্য অসম্ভব গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আন্দোলন হলো। একটা নির্বাচন হয়েছে। হুম, নতুন সরকার এসছে। সেই সরকারের পারফরম্যান্স আমরা পরে দেখব। ভালো-মন্দ বিচার পরে হবে। কিন্তু আমরা তো একটা গণতন্ত্রের পথে যেতে চাই। যেতে চাইলে রাষ্ট্রের প্রধান শত্রু হচ্ছে এরা। এদেরকে যদি মোকাবেলা করতে হয় তাহলে প্রথম আলোর এই ঘটনাটা যদি আমরা ঠিকমতো অনুসন্ধান করতে পারি, তাহলে আমরা অনেক দূর যদি যথাযথভাবে করতে পারি তাহলে অনেক দূর পর্যন্ত যেতে পারবো। এই দুষ্ট চক্রের মধ্যে একটা বিরাট গোষ্ঠী জড়িত আছে। বিভিন্ন স্তরে যারা যুক্ত। যারা বিভিন্ন সংগঠনে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন আম কি বলবো? হয়তো সরকারের ভেতর প্রশাসনের ভেতরে থাকতে পারে কেউ এখনো থেকে যেতে পারে। তো এরকম লোকেরা আছে যারা গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে পথে সবচেয়ে বড় বাধা। ফলে এদেরকে প্রথম আলোর এই ঘটনা যদি প্রথম আলো এবং ডেইলি স্টার একই সঙ্গে এই ঘটনাগুলো জি। যদি ঠিকমতো অনুসন্ধান করা যায়, তাহলে আমরা ওই জায়গাগুলোতে পৌঁছাতে পারবো যেখানে
রাষ্ট্রের পথে এই সমস্ত অগণতান্ত্রিক শক্তির বাধাগুলো বা গণতন্ত্র বিরোধী শক্তিগুলোর বাধাগুলো আমরা চিহ্নিত করতে পারবো। এবার একটু একটু আশার জায়গায় আসি আসলে। হুম। সেটি হচ্ছে যে আ আমাদের জন্য যেটা খুব জরুরি ছিল ব্যক্তিগতভাবে যারা আমরা এখানে কাজ করি, হুম। নিশ্চয়ই রাষ্ট্রের জন্য বা স্বাধীন মিডিয়ার জন্য এটা অত্যন্ত হুম। গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সেটি হচ্ছে যে আমরা দ্রুত আবার কাজে চলে হ্যাঁ। এসেছিলাম। এত কিছুর মধ্যে আমরা ডেইলি স্টার দুজনই হুম। এবং বাকি যারা আক্রান্ত হয়েছিল সায়ানট, হুম। উদীচী তারাও হুম। দ্রুতই তারা আবার হুম। দেখিয়ে দিয়েছে যে হুম। তাদের হুম। শক্তি সামর্থ্যের জায়গাটা। আমি 'প্রথম আলো' নিয়েই আপনাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই যে 'প্রথম আলো' ঘুরে দাঁড়ানোর এর রহস্যটা কি আসলে? আমি বলব এটা হচ্ছে আমাদের সহকর্মীদের প্রত্যয়। কারণ এখানে যারা কাজ করে তারা আমরা যেই কথা বললাম যে আ আ যে একটা অন্ধকারের শক্তির বিরুদ্ধে, একটা গণতন্ত্র বিরোধী একটা শক্তির বিরুদ্ধে আ আমরা যে কাজটা করতে এসেছি, বাকস্বাধীনতার পক্ষে, মানুষের জনস্বার্থের পক্ষে কাজ জি, করতে এসেছি। এই ব্যাপারে সবার মধ্যে একটা প্রত্যয় ছিল যে আমাদের পিছু হটা যাবে না। আমরা পরাজিত হইনি। আমাদের আগুন লাগিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের পরাস্ত করা যাবে না। এই মানসিকতা খুব তীব্র ছিল। আমাদের সম্পাদকের মধ্যে ছিল, আমাদের সহকর্মীদের মধ্যে ছিল। ফলে আমরা দ্রুত আসতে পেরেছি। এবং আসতে পারার একটা বড় আমি বলব এটার একটা বড় মানে এটার একটা বড় প্রভাবও পড়েছে সমাজের মধ্যে। কারণ আমরা যখন প্রকাশ করেছি তখন আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে দেশের মধ্যে এটা একটা বিরাটভাবে উদযাপিত হয়েছিল এবং গণতন্ত্রের পক্ষের শক্তিরা এই ঘটনার দ্বারা এই আমরা যে প্রকাশিত এটা সাংঘাতিক উজ্জীবিত তারা হয়েছিল। এত উজ্জীবিত হয়েছে যে তখন যে একটা ঐক্য তৈরি হলো আমাদের সাধারণ নাগরিক সমাজের মধ্যে। এই ঐক্য কিন্তু নির্বাচনটাকে সম্ভব করেছিল। জি, মানে যদি আমরা মানে পরাস্ত হতাম, আমরা যদি জি, এটা না পারতাম, আমি মনে করি এই শক্তি আমাদের এই শক্তিটার পেছনে আমাদের পাঠকদের শক্তি, এই শক্তির পেছনে আমাদের যে আমরা যে কারণে সাংবাদিকতা করি, সেই সাংবাদিকতার মূল্যবোধের শক্তি এবং এটা শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক শক্তি। কারণ মানুষ তখন এই যে আসতে শুরু করলেন, মানুষ যেভাবে করে আমাদের বিপুল ধারায় আমাদেরকে মানে কি বলবো শুভেচ্ছা জানাতে লাগলেন, তাতে সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি হলো। এই ঐক্য আ সেই পথ তৈরি করেছে যেই পথ দিয়ে নির্বাচনটা এসছে। নইলে নির্বাচনটা বাতিল হতে পারত। ভালো বলেছেন। আমরা তো এই ঘটনার কেন্দ্র করে একটা আন্তর্জাতিক স্বীকৃতিও পেলাম। সেটা যদি একটু ছোট করে হ্যাঁ, বলেন। মানে এটা তো আমাদের জন্য মানে আমরা তো আন্তর্জাতিক স্বীকৃতির জন্য করিনি। তবে এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার যে ওয়ান ইফরা থেকে আমরা একটা সোনা পেয়েছি। আমরা বেস্ট কি বলে? বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর আ নিউজ ব্র্যান্ড। কারণ আমরা তখন একটা প্রচার করেছিলাম যে প্রচারটা অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের নিজেদেরই প্রচার। আমরা বলেছিলাম থিমটা ছিল এরকম, আমাদের পোড়া বিল্ডিং আছে আমরা বলেছি, সত্য পোড়ানো যায় না। একটা পোড়া একটা মানে বিল্ডিং এর মেঝেতে হয়তো একটা কলম পড়ে আছে আমরা বলছি হয়তো খবর পড়ানো যায় না। আমরা বলছি সাহস পড়ানো যায় না। আমরা বিভিন্ন পোড়া যে সমস্ত আমাদের বস্তুগুলো ছিল সেগুলো দিয়ে আমরা এগুলো বলেছি। সত্য পড়ানো যায় না, খবর পড়ানো যায় না, তথ্য পড়ানো যায় না, সাহস পড়ানো যায় না। তো এটা বাইরে ওয়ান ইফরাতে আমাদের এটা ছিল এই ক্যাম্পেইনটা, এই প্রচারণাটা শোনা পেয়েছে এবং এটা বলতে হবে যে ওয়ান ইফরা হচ্ছে সমস্ত পৃথিবীর যারা নাকি সংবাদ মাধ্যমের প্রকাশক তাদের বৃহত্তম সংগঠন। এবং সেখানে যারা যান সেখানে কিন্তু সারা পৃথিবীর বড়, বড় সমস্ত প্রতিষ্ঠানগুলো সেখানে থাকে। সেখান থেকে আমরা কিন্তু সোনাটা পেয়েছি। আমরা একই সঙ্গে আরেকটা পুরস্কার পেয়েছি সেখানে সেটা হচ্ছে বেস্ট ইউজ অফ ভিডিও এখানে রূপা পেয়েছি। যেটা ছিল এটাও বলা দরকার। জি, ওই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে জি। অল্প সময়ের মধ্যে হাসিনার পতনের পরে। পুলিশ বাহিনী নিরীহ মানুষদের হত্যা করে। ওইটা নিয়ে আমরা করেছিলাম রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ী হত্যাকাণ্ড বলে আমরা একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমি মনে করি যে ভবিষ্যতে আ আ আ আমরা যদি আন্দোলনটাকে দেখতে চাই, এই ভিডিওর মধ্যে দেশি আন্দোলনের একটা চেহারা আমরা দেখতে পাবো যে একটা আন্দোলনকে যখন নাকি নিষ্পেষিত করার চেষ্টা করা হয়, দমন করার চেষ্টা করা হয়, রাষ্ট্র কত রুথলেস হতে পারে। হ্যাঁ? এটার মধ্যে সেটা আছে, সেটা আমরা পেয়েছি। আমরা অতীতেও এরকম অনেক পুরস্কার পেয়েছি। ওয়ান ইফরা থেকে আমরা এ পর্যন্ত ২ টা সোনা সহ ১১ টা পুরস্কার পেয়েছি। ইনমা যেটা নাকি আপনার জি, গণমাধ্যমের যে সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান যেখানে সমস্ত পৃথিবীর নিউ ইয়র্ক টাইমস বা বোস্টন গ্লোব সমস্ত পৃথিবীর যত বড় জি। পত্রিকাগুলো আছে হিন্দুস্তান টাইমস, হিন্দু, আমাদের পত্রিকা, পাকিস্তানের পত্রিকা, সমস্ত পৃথিবীর পত্রিকা সেখানে আমরা পেয়েছি। এশিয়ার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিলাম সেরা এবং হয়েছিল। সেখানে আমরা ২ টা ১ম পুরস্কার সহ ১১ টা পুরস্কার পেয়েছি এই পর্যন্ত। তবে এবারে পাওয়াটা আমাদের জন্য বিশেষ করে একটা আনন্দের খবর এই যে এটা ছিল মানে ভস্ম থেকে আ যে যেটা পুরাণের যে পাখি আছে ফিনিক্সের কথা ফিনিক্স বলে যে পাখি ভস্ম থেকে উড়ে আসে, সে উঠে আসে। সেরকম একটা ঘটনা তো আমাদের জন্য। কারণ বাংলাদেশের ইতিহাসে তো ধরুন এরকম ঘটনা ৭১ সালে হয়েছে।
যখন একটা জেনোসাইড চলেছিল, তখন বুঝতে হবে একটা জেনোসাইড, জাতির বিরুদ্ধে জেনোসাইড চলেছে, সেই সময় ইত্তেফাক পুড়িয়ে দেওয়া হয়েছে, সংবাদ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। জি। আর একটা স্বাধীন দেশের মধ্যে একটা গণমাধ্যম পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা মানে এটা একটা অসম্ভব ঘটনা একটা প্রায়। তো সেখান থেকে আমরা এটা পেয়েছি, এটা একটা আমাদের জন্য নিশ্চয়ই একটা আনন্দের ব্যাপার। আর সঙ্গে যদি একটু ছোট করে বলেন যে আমরা একটা ভালো প্রদর্শনী করেছিলাম। হ্যাঁ, যেটাকে কোনোভাবেই আন্তর্জাতিক মানের নিচে বলা যাবে না। বরং হ্যাঁ, একদম আন্তর্জাতিক মান হ্যাঁ। ধরেই করা হয়েছে। হুম, যারা এসছেন তারা হুম, হুম, দেখেছেন। হুম। আর যারা আসতে পারেননি তাদের জন্য যদি একটু কিছু বলেন যে আমরা আসলে না, ছোট এটা করে এটা বলি, সেটা হচ্ছে যে আমরা যেইটা যেই ভবনটা আমাদের ৫ তলা ভবনটা তো পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং প্রায় সবকিছু ছাই হয়ে গেছে। আমরা শিল্পী মাহবুবুর রহমানকে যুক্ত করেছিলাম। আমরা বলেছিলাম যে এখান থেকে কিছু করা যায় কিনা। উনি একটা পুরো জিনিসটাকে একটা অসম্ভব অর্থপূর্ণ একটা রূপান্তর ঘটিয়েছিলেন সেগুলাকে ব্যবহার করে। ভস্মীভূত, অগ্নিদগ্ধ যে ভেতরে যে সামগ্রীগুলো ছিল সেগুলো দিয়ে, এবং আন্তর্জাতিক তো বলবই। এ ধরনের কাজকে সাইট স্পেসিফিক কাজ বলে। ইনস্টলেশন এ কিছু করেছিলেন তিনি ওগুলো দিয়ে। কিছু ভিডিও আর্ট করেছিলেন। নানা রকম কিছু কাইনেটিক আর্ট করেছিলেন। এগুলো দিয়ে আসলে মূলত তিনি ওই ধ্বংসযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞের ভেতর থেকে আবার পুনর্জীবিত হওয়ার যে থিমটা, সেটা তিনি প্রকাশ করেছিলেন। এবং সত্যি বলতে কি পৃথিবীতে তো এরকম ঘটনা হয় না। অন্য জায়গায় সাইট স্পেসিফিক কাজ বা এই ধরনের কাজগুলো হয় শিল্পীর নিতান্ত নিজের মন থেকে তিনি করেন। তিনি একটা ক্রিয়েটিভ একটা তার একটা কল্পনা থাকে, সৃজনশীল কল্পনা সেখান থেকে করেন। আর এখানে একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা তো পৃথিবীতে দুর্লভ, এবং সেখানে একটা বাস্তব ঘটনা, যে ঘটনার একটা বিরাট রাজনৈতিক তাৎপর্য আছে। বাকস প্রতিস আপনার সংবাদ মাধ্যমের দিক থেকে বিরাট তাৎপর্য আছে। সমাজের দিক থেকে বিরাট তাৎপর্য আছে এই ঘটনাটার। এরকম একটা এবং বাংলাদেশকে তো নাড়িয়ে দেওয়া একটা ঘটনা, এবং ঐরকম একটা ঘটনার যে কেন্দ্রভূমি, সেটাকে যেরকম রূপান্তর করা যায়, যেটা নাকি এর ফলে যারাই এসছেন এখানে, দেশের জি। বড়, বড় মানুষ বা বিদেশের বড়, বড় মানুষ, কূটনীতিক, নানা স্তরের মানুষ, আন্তর্জাতিক, দেশীয় প্রত্যেকে অভিভূত হয়েছেন, এবং তাদের তো বাইরে থেকে যারা এসেছেন তাদের তো বাইরে এই ধরনের এক্সিবিশন দেখার অভিজ্ঞতা। তারা এসে অভিভূত হয়ে গেছেন, বলেছেন যে এরকম মানে প্রদর্শনী তো কোথাও দেখিনি। এমনকি এরকম হামলার ভয়াবহতাটাও তারা বুঝতে তারা পেরেছিলেন যারা হামলার ভয়াবহতা বুঝতে পেরেছেন, এবং এরকম হামলার ভেতর থেকেও যে এরকম প্রত্যয়ের সঙ্গে উঠে দাঁড়ানো যায়, উঠে দাঁড়ানোটা। দুটো ব্যাপারই তারা অভিভূত হয়েছেন। আ এবার একটু আ আমাদের কাজ নিয়ে যদি বলি, আমাদের কাজ মানে সাংবাদিকদের জায়গাটা থেকে যদি বলি, সারা পুরো বাংলাদেশেরই। সেটা হচ্ছে যে স্বাধীন সাংবাদিকতার কথা যেটা আমরা বলছি, যেটা আমরা বারবার বাধাগ্রস্ত হুম, হয়েছি। আমরা হুম, বারবার চেয়েছি হুম, প্রত্যেকটা হুম, সরকারের কাছে হুম, হুম, এবং শেষ পর্যন্ত আমরা পুরোপুরি পেয়েছি মোটেই না। হুম, আমরা এটাও বলেছি যে আমরা এর মধ্য থেকেই তো আমাদের আসলে কাজ করে যেতে হবে। সব ধরনের বাধা আসবে। আমরা হুম, মোটেই আশা করি না খুব আদর্শ একটা পরিস্থিতি তৈরি হবে। সেখানে আমাদের হুম, নির্ভয়ে সবকিছু আমরা করতে পারবো। বাধা আসবে, সব হুম। জায়গা থেকেই আসে। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই একই চিত্র। গণতান্ত্রিক দেশে হয়তো একটু ভালো পরিস্থিতি আছে। আমাদের অবস্থা আর বেশি আমরা তো হ্যাঁ, বারবার পিছিয়ে যাই। তা তো সেখানে অবশ্যই। আমরা এখান গণতন্ত্র থেকেও যেখানে পিছিয়ে যাই। সারাক্ষণ বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে তো সংবাদ মাধ্যম তো কিভাবে কি হবে? আপনার স্বাধীনভাবে সেই কাজ জায়গা করবে? থেকে আমার আপনার কাছে প্রশ্ন যে এই স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই যে আপনার নতুন একটা সরকার এসছে, তার কাছে আমাদের আসার প্রত্যাশাটা কি? আমরা কি চাই? আর আমরা কিভাবে কাজটা করতে চাই আসলে আমরা আমাদের কাজগুলো? দেখুন, আমাদের সম্পাদক মতিউর রহমান একটা কথা বলেন যে, আমি ৬০ এর দশক থেকে একটা আন্দোলনই একটা কথাই স্লোগানই বারবার কতগুলো স্লোগান দিয়ে আসছিলাম। সেটা হচ্ছে গণতন্ত্র চাই, বাকস্বাধীনতা চাই, হুম? এরকম স্লোগানগুলো দিয়ে এসেছিলাম, এবং এখনো আমাদের সেই স্লোগানগুলো দিয়ে যেতে হচ্ছে। তো এখন যেটা হয়েছে, আমি মনে করি যে এই সরকার আসার আগে যেই আ নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন জি, করবেন। স্বাধীন গণমাধ্যম কমিশন যদি হতো, এবং অন্তর্বর্তী সরকারের সময় সমস্ত বিভিন্ন অংশীজনরা মিলে একটা স্বাধীন গণমাধ্যমের একটা রূপরেখা তৈরি করেছেন, প্রস্তাবনাগুলো দিয়েছেন, এবং আমি নিজে সেটা পড়েছি। তার মধ্যে হয়তো অনেক অপূর্ণতা থাকবে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি মনে করি তার মধ্যে অনেক ভালো জিনিস আছে। আমি বলব যে সরকার যেন এটা আমলে নেন, এবং এটাকে মানে এখনো সরকার, আমরা কাজ করছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বিগত সরকারের সময় আমাদের যে অভিজ্ঞতা বিভিন্ন সময় হয়েছে, তাতে আমরা তো নির্ভয় থাকতে পারি না। ওটার একটা আইনি একটা রক্ষাকবচ থাকতে হবে। এরকম একটা গণমাধ্যম কমিশন হলে প্রথমত একটা আইনি রক্ষাকবচ হবে। আরেকটা বলব আমি, যেটা হচ্ছে এর পাশাপাশি, সেটা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন অনেক বড় চ্যালেঞ্জের মুখে। কারণ যে মিডিয়ার যে অভ্যাস, গণমাধ্যমের অভ্যাসগুলো, যে আমাদের চিরায়ত যে গণমাধ্যমের অভ্যাস, সেটা বদলে যাচ্ছে। নতুন, নতুন আ সামাজিক যোগাযোগ মাধ্যমের আবির্ভাব ঘটছে।
এবং আমাদের এখানকার যেটাকে আমরা বলি যে মানে লিগেসি মিডিয়া, সেগুলো অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। এর ব্যবসা টিকিয়ে রাখতে গেলে এটা আগামী ৫-৭ বছর লাগবে, ১০ বছর ইফ নট মোর, যদি এর চাইতে বেশি না হয়। একটা বড় সময় থাকবে যেটা নাকি এই চ্যালেঞ্জটা অতিক্রম করতে গিয়ে হয়তো একটা সময় গিয়ে পৌঁছাবো কোনো একটা জায়গায়। কারণ সাংবাদিকতা টিকে থাকবে। কিন্তু এই সময়টায় গণমাধ্যমগুলোকে টিকিয়ে রাখার জন্য সরকারকে অনেকগুলো ব্যাপারে খুব দ্রুত কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করি, যে এর ব্যবসা টিকে রাখার জন্য। এগুলোর ব্যাপারে আমাদের যেই গণমাধ্যমের বিভিন্ন সংগঠনগুলো আছে তারা সরকারের সঙ্গে তারা দেখা করেছে, তাদের কথাগুলো তারা বলেছে। আমি মনে করি একটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা, আরেকটা হচ্ছে করে সেটাকে মেনে চলা, জি। আরেকটা হচ্ছে গণমাধ্যমকে টিকিয়ে রাখার জন্য কতগুলো নীতির পরিবর্তন, কতগুলো সরকারের হয়তো আইনের পরিবর্তন, কর ব্যবস্থার মধ্যে কতগুলো ব্যাপার আছে, এইগুলোর পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনগুলো যদি হয়, তাহলে হয়তো গণমাধ্যমগুলো তার মতন করে সামনে এগিয়ে যেতে পারবে। এবং বাংলাদেশের মিডিয়া গণমাধ্যম এটা তো খুবই সংকুচিত। আমাদের এখানে তো সত্যি গণমাধ্যমের ক্ষেত্রটা প্রসারিত হয়নি। কারণ যারা গণমাধ্যমে বিনিয়োগ করতে এসছেন তারা কোনো স্বার্থে না, কোনো না কোনো স্বার্থে এসছেন। ফলে এটার ক্ষেত্রটা সংকুচিত। গণমাধ্যম কমিশনটা হলে ওই নিয়মকানুনগুলো মানলে আমি মনে করি এটা স্বাধীন গণমাধ্যমের ক্ষেত্র প্রস্তুত হওয়ার একটা সুযোগ ঘটবে, যেটা আমাদের জন্য গণতন্ত্রের বিকাশে এটা খুব সাহায্য করবে। স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি সেটা হওয়া জরুরি। অনেক ধন্যবাদ সাজেদ ভাই। শুধু ছোট করে যদি এভাবে বলি যে স্বাধীন গণমাধ্যম কমিশনের রিপোর্টটা যদি অন্তর্বর্তী সরকার আমলে দিতেন, এখন যে তারা নানানভাবে যৌক্তিক অযৌক্তিক যেভাবেই বলি না কেন আক্রমণের শিকার হচ্ছেন, হ্যাঁ, সেখানে একটা রক্ষা কবচ হয়তো তারা পেতে পারতেন। ঠিক। সুযোগ ছিল। সুতরাং সরকারের জন্য একটা শিক্ষা যে যখন সরকারে থাকবো না, তখন কি হবে সেই ভাবনাটা যাতে মাথায় থাকে। সব সরকারের তাই সেটা তো? থাকা উচিত যে আমি কখনো বিরোধী দলে যেতে পারি এবং গেলে আমার কি হবে? সেটাই। আমরা বলছি না যে কারাগার ঠিক করেন। হ্যাঁ, সেটা আপনাদের সেই। বিষয়। কিন্তু স্বাধীন হ্যাঁ, সাংবাদিকতার জায়গাটা থেকে সেই। যদি আসলেই সঠিকভাবে সাংবাদিকতা করার সুযোগটা, ক্ষেত্রটা খুব ভালোভাবে তৈরি হয়, সেটা আসলে গণতন্ত্রের জন্য ভালো, আমাদের জন্য খুবই, ভালো, সবার জন্য সবার ভালো। জন্যই ভালো। অনেক ধন্যবাদ সাজেদ ভাই যে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা হয়তো 'প্রথম আলো' নিয়েই বেশি আলোচনা করলাম। তারপরেও এই আলোচনার মধ্যে শুধু 'প্রথম আলো' না, 'প্রথম আলো', বাংলাদেশ, গণতন্ত্র সবকিছুই ছিল আসলে। এবং হুম, একটার সঙ্গে আরেকটা এমনভাবে জড়িত যে আ এ থেকে আসলে মানে 'প্রথম আলোর' হামলাকারীদের না ধরার কোনো যুক্তি থাকতে পারে না আরকি। হুম, চিহ্নিত হুম, করা না, হুম, হুম, বিশেষ করে চিহ্নিত করা, পরিকল্পনাকারীদের ধরা হুম। ইত্যাদি। সুতরাং শুধু মনে করবেন না যে আমরা শুধু 'প্রথম আলো' আমাদের নিজেদের কথাই বললাম, আমরা আসলে আমাদের সবার কথাই বললাম। এটুকুই বলেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।